শত্রু ছবিটি পরিচালনা করেছেন শাহজাহান চৌধুরী আর শত্রু ছবিতে অভিনয় করেছেন জসিম, রুজিনা, মাহমুদ কুলি, আনোয়ারা, আনোয়ার হোসেন, পবি মিত্র, টিনা খান, পরাণবাবু এবং আরও অনেকেই অভিনয় করেছেন শত্রু ছবিতে। শত্রু ছবির গল্পের শুরুতে দেখা যায় রাশেদ অর্থাৎ জসিম সে ট্যাক্সি চালিয়ে যাচ্ছে একটি রাস্তা দিয়ে। তখন দেখা যায় একটি মেয়ে দৌড়ে এসে যাচ্ছে নদীর দিকে। তো রাশেদ অর্থাৎ জসিম সে ট্যাক্সি দ্রুত চালিয়ে মেয়েটিকে ধরার জন্য চেষ্টা করতেছে। তো এখন রাশেদ ভাবতেছে যে মেয়েটি কোথায় যাচ্ছে, নদীর দিকে কেন দৌড়াচ্ছে। তখন ট্যাক্সি দ্রুত চালিয়ে গিয়ে দেখা যায় এক পর্যায়ে যে মেয়েটি নদীতে ঝাঁপ দিছে। আর রাশেদ অর্থাৎ জসিম ট্যাক্সি থেকে নেমে সেও নদীতে ঝাঁপ দিছে। আর ঝাঁপ দিয়ে মেয়েটিকে নদী থেকে উদ্ধার করে। উদ্ধার করার পর রাশেদ অর্থাৎ জসিম বলে, তখন মেয়েটিকে বলে, আচ্ছা আপনি কেন নদীতে ঝাঁপ দিলেন? তখন সালমা অর্থাৎ রুজিনা বলে, আমি কেন নদীতে ঝাঁপ দিয়েছি তা কি আপনি শুনতে চান? তখন রাশেদ অর্থাৎ জসিম বলে, হ, আমি আপনার সেই ঘটনা শুনতে চাই। তখন সালমা অর্থাৎ রুজিনা বলে, আমি মামার বাড়িতে আশ্রিত ছিলাম, কারণ ছোটোবেলায় আমার মা বাবা মারা গেছে। তো মামা কী করছে, টাকার লোভে কিছু খারাপ লোকের কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। তো সেই খারাপ লোকগুলি আমাকে তুলে নেওয়ার জন্য আসছে। তো আমি সেখান থেকে তাদেরকে ফাঁকি দিয়ে এবং ধাক্কা দিয়ে আমি সেখান থেকে পালিয়ে আসি চিন্তা ভাবনা করলাম, আমার এই জীবন লেখা লাভ কী? আমি আর বেঁচে থেকে আর কি হবে আমার? আমার তো এখন আশ্রয় হয়ে গেল, সব কিছু গেল। মামা তো আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে বিক্রি করে ফেলেছে ওই লোকদের কাছে। তো এখন যদি আমি বাড়িতে ফিরে যাই, ওই লোকেরা তো আমাকে তুলে নিয়ে যাবে। তাই আমি বাধ্য হয়ে এখন আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ দিয়েছি। তখন রাশেদ বলে, আপনি এটা ভুল করেছেন, কারণ আত্মহত্যা করা মহাপাপ, আপনি কি জানেন না? তখন সালমা বলে, অবশ্যই আমি জানি যে আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমি কি করব, কোথায় যাব, কে আমাকে আশ্রয় দেবে, কে আমাকে খাবার দেবে? আর আমার মতো যুবতী মেয়ে রাস্তাঘাটে ঘুরলেও তো কত খারাপ লোকেরা আছে, খারাপ লোকের চোখ থেকে তো আমি বাঁচতে পারবো না। খারাপ লোকের চোখ তো অনেক শকুনের চেয়েও খারাপ। তারা চায় যে একটি যুবতী মেয়ে পেলে তারা টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে। কিন্তু আমার এই জীবন রেখে আর লাভ কী? তাই আমি বাধ্য হয়ে নদীতে ঝাঁপ দিয়েছি। আপনি কেন আমাকে বাঁচিয়েছেন? তখন রাশেদ বলে, আমি আপনাকে বাঁচিয়েছি কারণ আমার একটা ধর্ম আছে, আমি মুসলমান। আর মুসলমান মানুষের সামনে একটা মানুষ যদি মারা যায়, সেই মুসলমানের ভিতরে তো একটা অন্তর জেগে উঠবে। তাই আমার সেই অন্তরটা জেগে উঠেছে যে আপনি নিশ্চয়ই কোনো একটা খারাপ কাজ করতে যাচ্ছেন এবং নিজেকে শেষ করার জন্য আপনি দৌড়াচ্ছেন। তাই আমি দৌড়ে এসে আপনাকে বাঁচিয়েছি। তবে যাক, আমি আপনাকে বাঁচিয়েছি এবং আপনার জীবন আল্লাহ আপনাকে ফিরিয়ে দিয়েছে আমার মাধ্যমে। তবে আপনি যখন আপনার মামার বাড়িতে যাবেন না, তাহলে চলেন, আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। কারণ আমার মা আছে এবং আমার ছোট্ট একটি ভাইও আছে। সেখানে আপনি থাকবেন এবং আপনার কোনো অমর্যাদা হবে না এবং আপনাকে আমি সেরকম করে রাখবো যাতে সমাজে আপনার কোনো বদনাম বা কলঙ্ক আপনার শরীরে স্পর্শ করতে না পারে। তখন সালমা অর্থ রুজিনা বলে, আচ্ছা বেশ, আমি আপনার বাড়িতে যাব, কোন পরিচয় যাব? তখন রাশেদ জসিম বলে, আপনি আমার চাচাতো বোন হিসাবে সেই পরিচয় যাবেন। আমি বলবো যে আমার চাচার মেয়ে গ্রাম থেকে এসেছে এবং সে কিছুদিন থাকবে। আমার মাকে আমি তাই বলবো। কিন্তু মা জানে যে আমার কোনো চাচা নাই। তো আমার মাকে যদি আমি এটা বুঝিয়ে বলি এবং মাকে যদি বুঝাই, তাহলে মা অবশ্যই বুঝবে। কিন্তু সমাজে মানুষ তো বুঝতে চাইবে না। তাই আপনাকে বলতে হবে আমি আপনার চাচাতো ভাই, আর আমি বলবো যে আপনি আমার চাচাতো বোন। এ কথা বলে সালমা অর্থাৎ রুজিনাকে রাশেদ অর্থাৎ জসিম তার নিজ বাড়িতে নিয়ে আসে। তো রাশেদ অর্থাৎ জসিমের মা মনোয়ারা বেগম অর্থাৎ আনোয়ারা, সে জসিমের সাথে একটি মেয়েকে দেখে অবাক হয়। তখন মনোয়ারা বেগম অর্থাৎ আনোয়ারা বলে, আচ্ছা রাশেদ বাবা, তোর সাথে মেয়েটি কে? তখন রাশেদ অর্থাৎ জসিম বলে, মা, এই ব্যাপারে আমি তোমার সাথে পরে আলোচনা করব, মেয়েটি কে এবং কোথা থেকে মেয়েটিকে এনেছি। তখন আনোয়ারা বলে, তুই কি কোনো খারাপ কাজ করেছিস? তখন রাশেদ বলে, মা, আমি কি কোনো খারাপ কাজ করতে পারি, এটা তোমার বিশ্বাস হয়? না, আমি কোনো খারাপ কাজ করিনি মা, আমি মেয়েটিকে বাঁচিয়েছি। মেয়েটি আত্মহত্যা করতে গিয়েছিল, নদীতে ঝাঁপ দিয়েছিল, সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে আমি বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু আমি তোমার কাছে অনুমতি বা আদেশ নিইনি, কিন্তু বাধ্য হয়ে আমি মা মেয়েটিকে
বাঁচাতে নিয়ে এসেছি। তখন আনোয়ারা বলে, বেশ ভালো করেছিস বাবা, তোর বাপও এরকম মানুষের উপকার করতো, কেউ বিপদে পড়লে এগিয়ে যেত। তুইও তো ভালো কাজ করেছিস, একটি মেয়ের জীবন বাঁচিয়েছিস, আল্লাহ অবশ্যই তোর সহায় হবে। তখন রাশেদা জসিম বলে, ঠিক আছে সালমা, তুমি ঘরে যাও, আমি ট্যাক্সি নিয়ে যাচ্ছি। তো কিছুদিন থাকে সেখানে সালমা তো রুজিনা তাদের সাথে সংসারে ভালোভাবেই চলতে থাকে। তো একদিন এক এক মুরব্বী লোক এসে সালমাকে দেখে বলে, আচ্ছা মামুনি, এই মেয়েটাকে এই মেয়েটাকে কখনো তো তোমাদের বাড়িতে দেখি নেই, আর তোমার যে এরকম আত্মীয় আছে সেটাও তো আমি জানা নেই। তখন আনোয়ারা বলে, চাচা যান, এই মেয়েটা হলো আমার বাসুরের মেয়ে, গ্রামে থাকতো তো, তাই রাশেদ সেই গ্রাম থেকে নিয়ে এসেছে, এখানে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবে। তখন মুরব্বী বলে, ভালো একটা ছেলের দরকার কি, তোমার ছেলে আছে না, তোমার ছেলেকে দিয়েই মেয়েটাকে বিয়ে করে রাখো, তাহলে তো ভালোই হয়। তখন আনোয়ারা বলে, বাসুরের মেয়ে আমি কিভাবে আমার বাসুরকে না বলে আমার ছেলের সাথে বিয়ে দিই। কয়, তুমি তোমার বাসুরকে ডেকে পাঠাও, এনে তারপরে কথাবার্তা বলে এই মেয়েটাকে তুমি তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে রেখে দাও। এই কথাটা আবার জসিম এসে শুনতে পায়, অর্থাৎ আশা শুনতে পায়। জসিম মনে মনে সে সালমা অর্থাৎ রুজিনাকে ভালোবেসে ফেলে। তো এই কথা শোনার পর তার মনের ভিতরে একটা ভালোবাসা জন্ম নেয়। তখন দেখা যায় কল্পনায় রুজিনা অর্থাৎ সালমাকে নিয়ে জসিম একটা গানের স্বপ্ন দেখতে থাকে। স্বপ্ন যখন ভেঙে যায়, তখন রাশেদ অর্থাৎ জসিমের ছোট ভাই বলে, কি ভাইয়া, তুমি যে আকাশের দিকে তাকিয়ে এসো। সেই মুহূর্তে সালমা বলে, কি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তখন রাশেদ বলে, আমি দাঁড়িয়ে আছি না, আমি যেই চাচাজান যে কথাগুলো বলতেছে না সেগুলো শুনতেছিলাম। তখন আনোয়ারা বলে, বাবা তুই ঘরে আয়। তো বেশ কিছুদিন এভাবে কেটে যায়। তো একদিন জসিম সালমাকে বলে, আমি না তোমাকে কিছু বলতে চাই। এমন সময় আনোয়ারা বলে, তুই আবার কি বলবি, তোর এখন বলার দরকার নেই, যা তুই গোসল করে খাওয়া দাওয়া কর, তারপরে দেখা যাবে কি বলিস বা বলিস না, এখন আগে যা গোসল করতে যা। তখন রাশেদ বলে, যা, আজকেও বলা হলো না। জসিম একদিন একটি চায়ের দোকানে চা খাচ্ছে, আর চায়ের দোকানের মালিক হলো পরাণবাবু। পরাণবাবু বলে, কি রাশেদ মিয়া, তোমার বাড়িতে নাকি তোমার চাচাতো বোনকে আশ্রয় দিয়েছো, তুমি নাকি গ্রাম থেকে তোমার চাচাতো বোনকে নিয়ে এসেছো? রাশেদ বলে, হ চাচা, আমার চাচাতো বোন একটু অসহায়, তো আমার চাচাও একটু বয়স্ক হয়ে গেছে গা, তাই আমার চাচাতো বোনকে আমি অর্থাৎ সালমাকে নিয়ে এসেছি। বেশ ভালো করেছো, তাহলে একটা কাজ করো, সালমাকে যখন নিয়ে এসেছো তোমার বাড়িতে, মেয়েটা দেখতে হতে নাকি বেশ সুন্দর, আমি মানুষের মুখে শুনলাম, তো একটা কাজ করলে কেমন হয়, তুমি তোমার চাচাতো বোনকে বিয়ে করে ফেলো না, সংসার করো, বয়স তো হয়েছে, আর কতদিন একলা একলা থাকবে, বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, আর কবে বিয়ে করবে, আর ছেলে মেয়ে যদি হয় তাদের মানুষ করতে হবে না? দেখো না আমি অল্প সময়ে বিয়ে করে আমার ছেলে মেয়েরা কত বড় হয়ে গেছে, তাদের বিয়ে করে দিয়েছি, এখন তারা সুখে শান্তিতে বসবাস করতেছে। আমি এই চায়ের দোকান করে যা টাকা ইনকাম করি তা দিয়ে আমার স্ত্রী আর আমার চলে যায়, তুমিও বিয়ে শাদী করে ফেলো, যেহেতু মেয়েটা বলে নাকি সুন্দর, আমার মতে ভালোই হবে, খারাপ হবে না। তো রাশেদ বলে, চাচা আমি তো চাচার সাথে এই ব্যাপারে কোনো আলাপ করিনি, আর মাকেও বলি নেই যে আমি সালমাকে বিয়ে করব। তবে সালমাকে আমি অনেক পছন্দ করি এবং মনে মনে ভালোবাসি, তবে আপনারা দোয়া করেন যাতে সালমাকে বিয়ে করতে পারি। তখন রাশেদ অন্যমনস্কভাবে গাড়ি চালাচ্ছে, এমন সময় একটা অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্টে একটি ছেলে, নাম তার আবিদ। আবিদ অ্যাক্সিডেন্ট হয় রাশেদ অর্থাৎ জসিমের গাড়িতে। তখন রাশেদ দৌড়ে গিয়ে আবিদকে হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে যায়। তো হাসপাতালে যখন সঙ্গে সঙ্গে নিয়ে যায়, তখন ডাক্তার জানায় তার একটা ছোট্ট একটা অপারেশন করতে হবে, বেশ কিছু টাকা লাগবে। তখন রাশেদ বলে, কত টাকা লাগবে? কয়, প্রায় ধরেন 1,000-2,1 টাকা লাগবে, অথবা 3,000-4,000 লাগতে পারে। তখন রাশেদ বলে, ঠিক আছে, আপনি কোনো টাকার চিন্তা ভাবনা করেন না, আপনি রুগীটাকে সুস্থ করেন, কারণ আমার কারণেই তো এই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে সুস্থ করে তোলেন। তো ডাক্তার অনেক চেষ্টা করার পর, অনেক দিন চেষ্টা করার পর, তো আবিদ অর্থাৎ মোহাম্মদ কুলি সে সুস্থ হয়। তখন সুস্থ হওয়ার পর রাশেদ গিয়ে বলে, আচ্ছা তোমার নাম কি? তখন আবিদ বলে অর্থাৎ মাহমুদ কুলি বলে, আমার নাম আবিদ। বেশ ভালো, তোমার নাম আবিদ, তো তুমি রাস্তার মাঝখানে দিয়ে হাঁটছিলে কেন? তা আবিদ বলে, দেখেন ভাই, আমি লেখাপড়া করি, তো আমি এখন বিএ পরীক্ষা দেব, কিন্তু আমার বাপ মা এমন একটা অবস্থায় আছে, আমার পরীক্ষার ফিও দিতে পারে না এবং কলেজের টাকাও দিতে পারে না, তাই বিএ পরীক্ষা দিতে পারতেছি না। তো এত অভাব অনটনের ভিতরে আমি রাগ করে আমার বাপ মার কাছ থেকে এখানে চলে এসেছি, কারণ আমার বাপ মা সৎ বাপ মা,
কারণ তারা আমাকে লালন পালন করেছিল। কোথা থেকে নাকি আশ্রয় কেন্দ্র থেকে আমাকে তুলে এনে নাকি তারা লালন পালন করেছে। এখন তারা বলছে যে তোমার দরবার আমরা নিতে পারবো না, তুমি এখন তোমার রাস্তা দেখো। তাই আমি নানান চিন্তা ভাবনা করে রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখন রাশেদ বলে, আমিও নানান চিন্তা ভাবনা ছিলাম তো, আর চিন্তা ভাবনার কারণে আমি খেয়াল করতে পারি নাই, তাই তোমার উপরে আমি গাড়ি ধাক্কা লেগে তোমার একটা বিরাট ক্ষতি হয়ে গেল। তখন আবিদ বলে, না ভাই, কোনো ক্ষতি হয়নি। তখন রাশেদ জসিম বলে, তুমি আমাকে ভাই বলে ডাকলে? তখন আবিদ বলে, আপনি তো ভাইয়ের মতো নেই, কারণ আপনি বয়সে বড়, আপনাকে তো ভাই বলে ডাকাই যায়, কারণ আপনি একজন ভালো মানুষ। আর যদি আপনি ভালো মানুষ না হতেন, তাহলে আপনি আমাকে অ্যাক্সিডেন্ট করে আপনি যে কোনো সময় পালিয়ে যেতে পারতেন, কারণ সামনে পিছে কোনো মানুষ বা গাড়ি ছিল না। তখন রাশেদ জসিম বলে, এরকম অন্যায় কাজ করা তো ঠিক না। আমি অ্যাক্সিডেন্ট তোমাকে করেছি এবং আমি চেষ্টা করব আমি তোমাকে সুস্থ করার জন্য। আর যদি সুস্থ করতে না পারতাম, তাহলে আমি অবশ্যই তোমার বাপ মার কাছে গিয়ে আমি ক্ষমা প্রার্থনা করতাম। তখন আবিদ বলে, ভাই, আমার বাপ মা আপনাকে ক্ষমা করতো না, কিন্তু আপনার কাছ থেকে বিশাল একটা অঙ্কে টাকা দাবি করতো, কারণ টাকা পেলেই তারা খুশি হতো। তখন রাশেদ জসিম বলে, ঠিক আছে ভাই, চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। তখন আবিদ বলে, না আমি যাব না, আমি আর ওই বাড়িতে যাব না। তখন রাশেদ বলে, আচ্ছা তাহলে কোথায় যাবে? দেখি কোথায় যাই, কোনো একটা কাজ কাম পাই কিনা। তখন রাশেদ জসিম বলে, ঠিক আছে তুমি আমার বাড়িতে চলো। তখন আবিদ বলে, এটা কি বলছেন ভাই? আচ্ছা, তোমার যতদিন পর্যন্ত লেখাপড়া শেষ না হবে ততদিন পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকবে। তোমাকে আমি লেখাপড়া শেখাবো এবং তোমাকে আমি বিএ পাস করাবো এবং তুমি ভালো চাকরি করবে, এবং এটাই আমার শান্তি। তখন আবিদকে নিয়ে, অর্থাৎ মাহমুদ কুলিকে নিয়ে রাশেদ জসিম সে বাড়িতে চলে আসে। তখন আনোয়ারা বলে, কিরে বাবা, তুই একটা যুবক ছেলে নিয়ে এসেছিস, কোথা থেকে আনলি? তখন রাশেদ জসিম বলে, মা, আমি আমি এই ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তাই কিছুদিন হাসপাতালে ছিল, আমি তাকে চিকিৎসা করে সুস্থ করে আমার বাড়িতে নিয়ে এসেছি, কারণ ছেলেটির নাকি সৎ বাপ মা তাকে নাকি আশ্রয়কেন্দ্র থেকে দত্তক নিয়েছিল। কিন্তু আমাকে এই কথা বলার পর আমি এই বাড়িতে নিয়ে এসেছি। তবে এই আবিদ আজ থেকে আমাদের বাড়িতে থাকবে, আজ থেকে আবিদ এই বাড়িতে থাকবে এবং এখান থেকে সে লেখাপড়া করবে। আর একটা কথা মনে রাখো, আমি তোমার বড় ভাই, আর ভাই হয়ে কখনোই ভাইয়ের খারাপ আমি চাইবো না। তোমার টাকা পয়সা যা লাগবে তোমার লেখাপড়া করতে আমি তোমাকে দেবো, তুমি এই বাড়ি থেকে লেখাপড়া করবে। তোমার কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আর তোমার ওই বাড়িতে যেতে হবে না। তুমি যখন মানুষের মতো মানুষ হতে পারবে, তখন তুমি নিশ্চয়ই তোমার বাপ মার কাছে যাবে এবং তাদের পাশে গিয়ে দাঁড়াবে এবং তাদের বিপদে দাঁড়াবে, কারণ তোমাকে তারা ছোটো থেকে লালন পালন করেছে। তাদের সাথে তোমার বেইমানি করা উচিত হবে না, কারণ তোমাকে তারা ছোটো থেকে মানুষ করেছে। এই কথাটা মনে রাখবে, কারণ বাপ মা বাপ মাই হয়। তো আনোয়ারা বলে, সাবাস বাবা, ঠিক আছে, তুই যদি তাকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে পারিস, আমার কোনো দুঃখ বা আফসোস নেই। তো যাক। তখন আনোয়ারা বলে, বাবা আবিদ, আসো, তুমি খাবে, চলো। তখন এদিকে রুজিনা চলে আসে, সবাই খেতে বয়। তখন রাশেদ বলে, আচ্ছা তোমরা খাওয়া দাওয়া করো, আমি একটু ট্যাক্সি নিয়ে বের হলাম। তো এমন সময় দেখা যায় আনোয়ার হোসেন সে একটি চায়ের দোকানে বসে ভাবতেছে যে আমার কিছু টাকার দরকার ছিল, এখন কোথায় পাই। তখন পরাণবাবু বলে, কি আনোয়ার ভাই, কী হয়েছে আপনার? আমার ছেলের পরীক্ষা দিবে, তো কিছু টাকা লাগতে হইলে কোথায় যে টাকাটা পাই এখন ভাবতেছি। সেই মুহূর্তে গিয়ে রাশেদ জসিম চা খেতে বসে। তখন রাশেদ বলে, পরাণ চাচা, এক কাপ চা দেন। তখন পরাণ বলে, রাশেদ বাবা একটা কথা বলি। তখন রাশেদ বলে, কি কথা বলেন? কারণ এই জায়গা আনোয়ার ভাই আমাদের মুরব্বী, এই এলাকায় দীর্ঘদিন ধরে থাকে, ওনার ছেলে নাকি পরীক্ষা দিবে বিয়ে, এখন টাকা জোগাতে পারছে না, তো এখন টাকা লাগবে নাকি প্রায় 1,000 টাকার মতন। তখন রাশেদ বলে, ঠিক আছে, 1,000 টাকা লাগবে, টাকাটা আমি দেব। তখন আনোয়ার বলে, কি, তুমি আমাকে টাকা দেবে? চাচা, আমি আপনাকে 1,000 টাকা দেব, আপনার হাতে যখন টাকা হবে আপনি আমাকে দিয়ে দেন। তখন আনোয়ার হোসেন বলে, ঠিক আছে বাবা, তুমি আমাকে বাঁচালে। আমি টাকার জন্য কত হন্যে খুঁজতেছি, তুমি জানো? আমার তোমার চাচির এই কানের দুলটা দিয়েছে বিক্রি করতে, কিন্তু বিক্রি করতে গিয়েছিলাম, কিন্তু মনটা মানে নেই। আমার স্ত্রীর এতদিনের স্বপ্নের আমার দেওয়া সেই বালিটা বিক্রি করব, তাই বালিটা বিক্রি করতে আমি সাহস পাইনি, তাই ঘুরতেছি 1,000 টাকা কোথা থেকে পাই। যাক বাবা, তুমি যখন টাকাটা দিলে, আমি অবশ্যই আমার ছেলে পাশ করার পর যখন চাকরি করবে, তখন তোমাকে আমি টাকাটা দিয়ে দেব। তখন রাশেদ জসিম বলে, ঠিক আছে, যখন আপনার হবে তবে
তখন দিবেন। আর এখন আপনি কোনো চিন্তা ভাবনা করেন না, এনেন 1,000 টাকা দিলাম, 1,000 টাকা দিয়ে আপনি আপনার ছেলের পরীক্ষার ফিস দেওয়ার ব্যবস্থা করবেন। তখন আনোয়ার হোসেন বলে, বাবা তোমাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, এবং তুমি মহান এবং তুমি মহৎ, তোমার মতো মানুষ হয় না। তো এদিকে বেশ কিছু মাস কেটে যায়। তো একদিন জসিম বাড়িতে ফিরে দেখতেছে যে সালমা অর্থাৎ রুজিনা আর আবিদ অর্থাৎ মোহাম্মদ কুলি হাসাহাসি করতেছে। তখন দূর থেকে শুনতে পায়, তখন আবিদ অর্থাৎ মোহাম্মদ কুলি রুজিনাকে বলে, আপনাকে আজকে বেশ সুন্দর লাগতেছে। রুজিনা বলে, আপনাকেও তো বেশ সুন্দর লাগতেছে, আপনাকে একবারে নায়ক নায়ক লাগতেছে। তখন আবিদ অর্থাৎ মোহাম্মদ কুলি বলে, আপনাকেও নায়িকা নায়িকা লাগতেছে। তখন রুজিনা একসময় ফাট করে বলে ফেলে, আমি কিন্তু আপনাকে ভালোবেসে ফেলেছি। আবিদ বলে, আমিও তো আপনাকে ভালোবেসে ফেলেছি, দীর্ঘদিন ধরে থাকতেছি একই বাড়িতে আমরা, এবং আমরা কিন্তু দুজন দুজনকে পছন্দ করি, আমি বুঝতে পারি। তখন রুজিনা এক পর্যায়ে বলে, আমি আপনাকে ভালোবাসি। তখন মোহাম্মদ কুলি বলে, আমিও আপনাকে ভালোবাসি। তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে তখন এই কথাগুলি শুনতে পায়। তখন এখানে রাশেদ এসে বলে, কি এখানে কি হচ্ছে? তখন মোহাম্মদ কুলি আর রুজিনা বলে, না না কিছু না, কিছু না ভাইজান, কিছু না। তখন রাশেদ হোসেন বলে, শুনলাম তোমরা নাকি শুনতেছি যে ভালোবাসি ভালোবাসি, এটা কি? তখন মোহাম্মদ কুলি ঘুরিয়ে বলে, না ভাইজান, আপনি যে আমাদের অনেক ভালোবাসেন না, সেটাই বলছিলাম। তখন রুজিনা বলে, আপনি যে আমাদের ভালোবাসেন না সেটাই বলছিলাম, যে রাশেদ ভাই আমাদের খুব ভালোবাসে, এই কথাই বলতেছিলাম। আর মনে হয় যে আপনি এই কথাটাই শুনেছেন। তখন রাশেদ জসিম বলে, ও তাই, এই কথা বলছিলে? তখন জসিমের মনে একটা সন্দেহ জন্ম নেয়, ঘটনাটা কি, নিশ্চয়ই কোনো এখানে গোলমাল আছে। তখন একদিন জসিম যাচ্ছে সে ট্যাক্সি নিয়ে। বেশ কিছুদিন পর দেখা যায় রুজিনা এবং মোহাম্মদ কুলি একটি পার্কে বসে তারা জোরাজুরি করতেছে, এবং দেখা যাচ্ছে যে তারা দৌড়াদৌড়ি করতেছে। এক পর্যায়ে রুজিনা মোহাম্মদ কুলি জড়িয়ে ধরছে। জড়িয়ে ধরা এই দৃশ্যটা দেখে জসিম সেখান থেকে দৌড়ে এসে একটা গাছের নিচে চিৎকার করে কান্না শুরু করে, যে আমি যাকে এত ভালোবাসলাম সে আমাকে ভালোবাসলো না, আর যাকে কুড়িয়ে পেয়ে আমি আমার বাড়িতে আশ্রয় দিলাম তাকে সে ভালোবাসে। তা তো ভালোবাসবেই, কারণ আমি হইলাম বয়স্ক আর সে হইল যুবক, সে হইল হিরো আর আমি হইলাম বয়স্ক লোক। আমাকে কি কেউ ভালোবাসে? আমাকে তো কেউ ভালোবাসে না। আমি তো সবাই উপকার করি, কিন্তু প্রতিদিনও তো আমি কিছুই পেলাম না। জসিম কান্নাকাটি শুরু করে। কাঁদতে কাঁদতে সে এক পর্যায়ে ট্যাক্সি চালাতে গিয়ে সে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং মাথায় আঘাত পায়। আঘাত পাওয়ার পর একজন লোক তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। তখন এই খবরটা আনোয়ারা শুনতে পায়। আনোয়ারা দৌড়ে হাসপাতালে চলে যায়। তখন আনোয়ারা সে বলে, বাবা তুই কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? তখন রাশাদ বলে, আরে মা, কিছুই হয় না, সামান্য একটা ব্যথা পেয়েছি, তাতে দৌড়ে তোমার আসতে হবে? কয়, শোন মা, মায়ের মন যে কত বড় খারাপ, মায়ের মন যে কত বড় যন্ত্রণা হয় তুই জানিস? আমি শুনতে পেরেছি যে তুই অ্যাক্সিডেন্ট করেছিস, তোর এক বন্ধুকে বলেছে আমাকে, তাই তো আমি করে থাকতে পারলাম না। এমন সময় আবিদ এবং সালমা হাসপাতালে যায়। তখন রাশাদ জসিম বলে, আবার তোমরা কেন আসছো? হ্যাঁ, আরে সামান্য কিছুটা হয়েছে, এতে তোমরা দৌড়ে এসে পেছো? হ্যাঁ, তোমাদের কোনো কাজ কাম নাই? আর তুমি ভার্সিটিতে যাও না কেন? যাও যাও, তোমরা এখন বাড়িতে চলে যাও, আমি বিকালবেলায় ডাক্তার সাহেব বলছে আমাকে ছেড়ে দিবে। তখন মোহাম্মদ কুলি এবং রুজিনা তারা বাড়িতে না গিয়ে তারা পার্কে চলে যায়। সেখানে গিয়ে তারা আনন্দ ফুর্তি করতে থাকে। এদিকে জসিম বাড়িতে আসে এবং আনোয়ারাকে নিয়ে দেখে যে মোহাম্মদ কুলি এবং রুজিনা অর্থাৎ আবিদ এবং সালমা তারা কেউই বাড়িতে আসেনি। তখন এর দুই দিন পরে রাত্রেবেলা জসিম মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরে। তখন এক পর্যায়ে আনোয়ারা বলে, কী রে বাবা, তুই কি মদ খেয়েছিস? তখন রাশেদ জসিম বলে, মদ খাবো না কী করব? আর মদ কেনই বা খাবো না? যাদের আমি আশ্রয় দিলাম আমার বাড়িতে, তারা আমার সাথে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তা আনোয়ারা বলে, কী বলছিস তুই? কয়, মা, আজ তোমাকে একটা কথা বলি। আমি সালমাকে আমি তার জীবন বাঁচিয়েছিলাম, তাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আমি মনে মনে ভাবছিলাম যে সালমাকে আমি বিয়ে করব, সালমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু সালমা আমার সাথে কী করলো? বেইমানি করলো। সালমা আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে সে ভালোবাসে, আমি আরেক লোকটিকে আশ্রয় দিলাম আমার বাড়িতে, সে লোককে ভালোবাসে। তারা দুজনে দেখি বাগানে তারা জড়াজড়ি করে। মা, কও আমি মদ খাবো না, কী করবো কও? তখন আনোয়ার বলে, কি, তুই সালমাকে ভালোবাসতি?
আমিও তো মনে মনে ঠিক করেছিলাম যে সালমাকে আমি তোর বউ বানাবো, কিন্তু সালমা কি করলো? সালমা কি সত্যি সত্যি আবিদকে ভালোবাসে? তঞ্জু হোসেন বলে, হ মা, সালমা সত্যি সত্যি আবিদকে ভালোবাসে। দেখো না, তুমি আমার সাথে ছিলে হাসপাতালে, কিন্তু ওরা দুজন বাড়িতে আসার কথা ছিল, কই এসেছে? তুমি দেখবে, চলো আমার সাথে, তোমাকে আজকে দেখাবো আমি। হ্যাঁ, চলো আমার সাথে, আমি তোমাকে আজকে একটা দেখাবো। তখন তার মাকে গাড়ি করে নিয়ে যায় সেই পার্কে। পার্কে গিয়ে দেখে যে তারা দুজনে সেখানে বসে তামাশা করতেছে। তারা এক একজনকে জড়িয়ে ধরে রেখেছে। তখন আনোয়ারা বাড়িতে চলে আসে। আনোয়ারা এসে তারপর সালমার সামনে গিয়ে একদিন বসে। কাচ্চা সালমা, তোমাকে একটা কথা বলি। তখন সালমা বলে, মা বলেন। আমি বলতে চাই যে তুমি আমার ছেলে রাশাদকে বিয়ে করো। তখন রুজিনা অর্থাৎ সালমা বলে, না, আপনি এই কথা বলতে পারলেন? আমি তো রাশাদ ভাইকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, বড় ভাই হিসেবে জানি। আর বড় ভাইকে আমি কিভাবে বিয়ে করি? তখন, ও, তুমি বড় ভাই মনে করো না? আর আগে কি করতে? আগে তো ভাই ভাই কইতে, এখন সে বড় ভাই হয়ে গেছে। ও, তোমার একজন আবার প্রেমিক পাইছো, তাকে পেয়ে এখন আমার ছেলেকে তুমি ভুলে গেছো, তাই না? তো রুজিনা বলে, শোনেন মা, আপনারা আশ্রয় দিয়েছেন বলে যে যা খুশি তাই করবেন, সেটা তো মেনে নিতে পারবো না। আমি তো রাশাদ ভাইকে কখনো বলিনি যে ভালোবাসি। রাশাদ ভাই আমার সাথে কথাবার্তা বলতো, সে হাসি ঠাট্টা করতো, আমি তাই বড় ভাই হিসাবে করতাম। কিন্তু আমি তো রাশাদ ভাইকে কখনো ভালোবাসিনি, আমি ভালোবাসি আবিদকে। তখন আনোয়ারা বলে, ও, এখন তোমার আবিদ আপন হয়ে গেছে আর রাশেদ পর হয়ে গেছে না? আসলে দুনিয়ার মানুষই বেঈমান, দুনিয়ার মানুষই পোল্ট্রি বাস। তুমিও পোল্ট্রি লইছো, আবিদও পোল্ট্রি লইছে, কারণ আমার ছেলে তোমাদের দুজনের জীবন বাঁচিয়েছে। একজন নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলে, আর একজন গাড়ির তলে পড়েছিল। তুমি যদি আজকে যদি নদীতে ঝাঁপ দিয়ে যদি মারা যেতে, তাহলে তুমি তুমি কি আমার ছেলের বউ হতে পারতে? আর আমার ছেলে কি তোমাকে ভালোবাসতো? আর আবিদকে যদি আমার বাড়িতে আশ্রয় না দিত, আর তাকে যদি লেখাপড়া না করাতো, আর আমার বাড়িতে যদি সে তাকে যদি না আনতো, তুমি কি পারতে আবিদকে ভালোবাসতে? তোমরা দুজনেই স্বার্থপর, দুজনেই বেইমান। সেই মুহূর্তেই রাশাদ জসিম বলে, মা, ওরা বেইমান না, ওরা হইলো আসল খাঁটি মানুষ। এদের মতো মানুষ যদি বাংলার ঘরে ঘরে থাকে, তাহলে প্রত্যেকটি সমাজ ধ্বংস করে ফেলবে। কারণ ওরা হলো লুবি, ওরা স্বার্থপর, ওরা হলো শত্রু, ওরাই পরম শত্রু। কারণ আমি এই মেয়েটাকে ভালোবেসেছিলাম, কিন্তু এই মেয়েটাকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু না, এ আমাকে ভালোবাসে নেই। এ ভালোবাসবে কেন? আমি তো বয়স্ক, আমি দেখতে কুচরি কালো, আর এ যাকে এখন ভালোবাসে এত সুন্দর দেখতে, সুদর্শন এবং শিক্ষিত, আর আমি হলাম মূর্খ, আমাকে কি সে ভালোবাসতে পারে? তখন মাহমুদ কুলি অর্থাৎ আবিদ বলে, ভাইজান, আপনি কিন্তু আমাদের অপমান করতেছেন। তখন রাশাদ জসিম বলে, আমি তোমাদের অপমান করতেছি না, তোমাদেরকে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে তোমরা যে কত বড় স্বার্থপর, কত বড় বেঈমান। তোমার আমার বাড়িতে থেকে, আমার আশ্রয় থেকে আমি তোমাদের খাওয়াচ্ছি, পড়াচ্ছি, কিন্তু আমার অনুমতি ছাড়াই তোমরা দুজন দুজনকে ভালোবাসো এবং দুজন দুজনকে বিয়ে করবে বলে কথা দিচ্ছ। এবং তোমরা পার্কে গিয়ে তোমরা রঙ্গ তামাশা করতেছো। আমি হাসপাতালে ভর্তি, আর তোমরা আমাকে রেখে তোমরা গিয়ে রঙ্গ তামাশা করতেছো। এটা তোমাদের এক প্রকার স্বার্থপরতা, আর এই স্বার্থপরতা কোনো মঙ্গল বই আনে না। তবে আজকে একটা কথা বলতেছি, যাও, তোমরা আমার বাড়ি থেকে চলে যাও। তোমাদের মতো স্বার্থপর মানুষ আমার আর দরকার নেই। তখন মোহাম্মদকে বলে, ঠিক আছে, আমরা চলে যাব। তখন সালমা বলে, আমরা চলে যাব, আমরা আপনার বাড়িতে আর থাকবো না। আপনিও যে স্বার্থপর নয় এটা কি বিশ্বাস করব? আপনি তো আমাকে বিয়ে করার জন্য আমার রূপ যৌবন দেখে আপনি লালসায় লিপ্ত হয়ে আমাকে আপনি ভালোবাসছিলেন, এবং আমাকে বিয়ে করে আপনার ঘরে গৃহিণী বানাবেন, কিন্তু আমি তো আপনাকে কখনো ভালোবাসিনি। আপনিও তো একটু লুবি। তখন জসিম গিয়ে এক পর্যায়ে একটা থাপ্পড় মারে রুজিনাকে। তখন মাহমুদ কুলি বলে, ভাইজান, আরেকটা যদি থাপ্পড় আপনি আমার ভালোবাসার গায়ে মারবেন, তাহলে আপনাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তখন রাশেদ জসিম বলে, বাহ, সাবাস, এই তো আশ্রয়ের প্রতিদান নাকি? তুমি যখন রাস্তায় রাস্তায় ঘুরছিলে, তখন কোথায় ছিল তোমার এরকম প্রতিবাদ করার মতন? তুমি তো তোমার বাপ মার সাথে প্রতিবাদ করতে পারো নাই, তুমি এখানে এসেছ আমার সাথে প্রতিবাদ করতে না? আপনারা বলে, এই তোমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাও, তোমাদের মতো স্বার্থপর ছেলে মেয়ের আমার আর কোনো দরকার নেই। তোমরা যে স্বার্থপর আমার ছেলে এখন বুঝতে পারছে, এবং আমিও বুঝতে পারছি। তোমাদের মতো স্বার্থপর দরকার নেই, তোমরাই বড় শত্রু, তোমাদের মতো শত্রু হয় না। তখন রুজিনা এবং কলি সেখান থেকে চলে যায়। তখন জসিম বলে, দেখছো মা, দুনিয়াটা কিরকম স্বার্থপরের খেলা। যাদের আমি আপন করে বাড়িতে আশ্রয় দিলাম, তারাই আমার বুকে ছুরি মারলো, দেখছো মা? তখন আমরা বলে, তোরা বলছিলাম না যে দুনিয়ার ভিতরে কেউ আপন এবং কেউ পর?
তারা তারাই হলো সবচেয়ে বড় শত্রু। তাদের তুই আশ্রয় দিয়েছিলি, তাদের তুই ভালোবেসেছিলি, তাদের মতো শত্রু কখনোই আর হয় না। তখন আমরা বলে, চল বাবা, আজকের পরে থেকে আর কখনো মদ খাবি না, কারণ মদ খাওয়া ভালো না। তখন জসিম অর্থাৎ আসাদ বলে, মা, আমি তো দুঃখে মদ খেয়েছিলাম, কিন্তু এরা যে এত বড় স্বার্থপর, এত বড় বেঈমান, এত বড় বিশ্বাসঘাতক, এটাও তো কখনো কল্পনা করতে পারিনি। তো আমরা বলে, শোন বাবা, দুনিয়াটা হলো সব স্বার্থের দুনিয়া। যখন স্বার্থ ফুরিয়ে যায় না, তখন কেউ কাকে চিনে না, তারা ঠিক সে ধরনের লোক। এমন সময় জাম্বু মানে জেলে থাকে। তখন জাম্বু একদিন জেল থেকে ছাড়া পেয়ে তার সহকারীকে বলে, আচ্ছা রাশেদ এখন কোথায় রে? রাশেনের জন্য আমি 14 বছর জেল খেটে এসেছি। কারণ রাশেন, আমি যখন খুন করেছিলাম রাশেদ আমাকে দেখতে ফেলেছিল। রাশেদ আদালতে সাক্ষী দিয়েছিল বলে আমার 14 বছর জেল হয়েছিল। তো রাশেদকে তো আমি ছাড়বো না। রাশেদকে তো আমি আবার মেরে আবারও 14 বছর জেল খাটবো, কারণ রাশেদের জন্য আমি আমার 14 বছরের জীবনটা আমি জেলে কাটিয়েছিলাম। তখন তার জাম্বুরের সহকারী বলে, শোনেন ওস্তাদ, রাশেদ এখন খুব আনন্দ ফুর্তিতে আছে, কারণ একটি মেয়েকে রাশেদ বাড়িতে আশ্রয় দিয়েছে। তখন জাম্বু বলে, তাই নাকি? মেয়েটি কি দেখতে শুনতে সুন্দর? অবশ্যই সুন্দর। আচ্ছা ঠিক আছে, মেয়েটাকে যখন সে আশ্রয় দিয়েছে, আর রাশেদ যখন সে সুখে শান্তিতে আছে, তার সুখে ঘরে তো দুঃখের আগুন জ্বালাতেই হয়, তাই না? তবে রাশেদকে আগে শেষ করতে হবে, এইটি প্রতিজ্ঞা। তখন দেখা যায় রাশেদ তো জসিম ট্যাক্সি নিয়ে যাচ্ছে, এমন সময় জাম্বু সামনে গিয়ে দাঁড়ায়। রাশেদ, তোকে বলেছিলাম না একদিন না একদিন জেল থেকে আমি ছাড়া পাবো, আর সেদিন তুই কখনোই আমার হাত থেকে রক্ষা পাবি না, কারণ তোকে আমি শেষ করে ফেলবো। তখন জসিমতা রাশেদ বলে, শোন জাম্বু, তুই অন্যায় করেছিলি, তোর শাস্তি তুই পেয়েছিস। তুই নিরীহ একটি লোককে মাত্র 500 টাকার জন্য খুন করেছিলি, কিন্তু সেই অন্যায়টা করেছিলি আর তুই সে শাস্তি পেয়েছিস। তাতে আমার কোনো আফসোস নেই, কারণ তোকে আমি আদালতে সাক্ষী দিয়ে তোকে আমি 14 বছর জেল খাটিয়েছি, কিন্তু তুই আমার কি করবি? তখন জাম্বু এসে রাশেদের সাথে অর্থাৎ জসিমের সাথে ঘুষাঘুষি শুরু করে, মারামারি শুরু করে। এক পর্যায়ে দেখা যায় কলি দেখতে পায় যে মারামারির দৃশ্যটা। তখন কলি অর্থাৎ মোহাম্মদ কুলি এসে জসিম বুদ্ধ করার চেষ্টা করে। তখন জসিম বলে, হয় না, তুই এখান থেকে চলে যা, তোর মতো বিশ্বাসঘাতকের আমাদের কোনো আর প্রয়োজন নেই, কোনো দরকার নেই, কারণ তোরা দুজনে বিশ্বাসঘাতক, তোরা আমার সাথে বেমানি করেছিস, তোরা আমার সাথে প্রতারণা করেছিস। তো যখন রুজিনা বাড়িতে গিয়ে একদিন কলি অর্থাৎ আবিদকে বলে, আমরা কি আসলেই ভুল করলাম? আমরা কি অন্যায় করলাম যে একজন মানুষ আমাকে আশ্রয় দিল, তোমাকে আশ্রয় দিল, সে আমাকে ভালোবেসেছে, কিন্তু তাকে তো আমার বিয়ে করা উচিত ছিল, কারণ সে যখন বলেছে আমাকে বিয়ে করবে। তখন আবিদ বলে, ঠিক আছে, এটা আমাদের অন্যায় হয়েছে, এক কাজ করো, তুমি রাশেদ ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে তুমি রাশেদ ভাইকে বিয়ে করো, আমি তোমার কাছ থেকে সরে যাব। কারণ ভালোবাসার চেয়ে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো যে আশ্রয় দেয়, তার মর্যাদা রক্ষা করতে হবে, কারণ তার প্রতি আমরা অনেক অন্যায় করেছি এবং সে আমাদের শত্রু মনে করে। আচ্ছা ঠিক আছে, আমরা গিয়ে তাকে বুঝিয়ে বলবো এবং তোমার সাথেই রাশেদ ভাইয়ের বিয়ে দেবো। তুমি যদি আপত্তি না করো তাহলে আমি রাশেদ ভাইয়ের সাথে গিয়ে কথা বলবো। তখন রাশেদ একদিন বাড়িতে বসে আছে, সেই সময় জাম্বু যায়। জাম্বু গিয়ে রাশেদকে বলে, দেখ, আজকে কিন্তু আমি তোকে ছাড়বো না, কারণ আজকে আমি অনেক লোক নিয়ে এসেছি তোকে মারার জন্য, কারণ তোকে না মারা পর্যন্ত আমি নিস্তার পাবো না। তো সেখানে শুরু হয়ে যায় এক মারামারি, অনেক মারামারি। তো মারামারির এক পর্যায়ে সেখানে রুজিনা এবং মোহাম্মদ কুলি চলে আসে। সেখানে রুজিনা মোহাম্মদ কুলিও জাম্বু লোকদের মারামারি করে এবং তাদেরকেও মারে। তো এক পর্যায়ে যখন জাম্বুর লোকেরা পরাজিত হয়ে পালিয়ে যেতে চায়, তো জাম্বু পিছন থেকে গুলি চালায় রুজিনার দিকে, এবং রুজিনার দিকে গুলি চালায়, সেই গুলিটা গিয়ে জসিম সামনে গিয়ে দাঁড়ায়। তখন রুজিনা বলে, ভাইজান আপনি কি করলেন? তখন জসিম বলে, তো রাশেদ বলে, আমি যা করেছি ঠিক করেছি। এখন তখন আনোয়ারা বলে, বাবা তুই কি করলি? মা, আমার জন্য কোনো চিন্তা ভাবনা করো না, আমার তো যাবার সময় হয়ে গেছে। তখন জসিম বলে, আবিদ তোমার হাতটা দাও। তখন সালমাকে বলে, সালমা তোমার হাতটা দাও। তোমাদের দুজনের হাত আমি মিলিয়ে দিয়ে গেলাম, তোমরা দুজনে বিয়ে করে আমার এই বাড়িতে থাকবে, আর আমার মাকে তোমরা মা হিসাবে সম্মান মর্যাদা দিবে, এবং আমার মাকে তোমরা দেখে রাখবে। আমি এতদিন তোমাকে শত্রু মনে করছিলাম, আসলেই তোমরাই মনে হয় বন্ধু। তরুজনে বলে,
রাশেদ ভাই, আমি এসেছিলাম আপনাকে বিয়ে করার জন্য। কারণ আমি নাইট আমি আবিদকে বলেছিলাম যে, আবিদ ভাই, আমি মনে হয় রাশেদ ভাইয়ের সাথে খুব বেমানি করলাম। আমি যাই, রাশেদ ভাইয়ের মাকে গিয়ে বুঝিয়ে বলি এবং রাশেদ ভাইকে বিয়ে করে আমি সংসারী হই, এবং তুমি যে কোনো একটা মেয়েকে বিয়ে করে তুমিও সংসারী হই। কিন্তু এসে দেখলাম এই অবস্থা। তখন জসিম রাশেদ বলে, আমি যা করেছি ভালোই করেছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে তোমাদের প্রেম তোমাদের রয়ে গেছে, আমি আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। এই সময় এক পর্যায়ে জসিম রাশেদ মারা যায়। তখন নাহিদ, আনোয়ারা, সালমা সবাই কান্নাকাটি শুরু করে। তো এখানেই দেখা যায় শত্রু ছবিটি সমাপ্ত করে পরিচালক শাহজাহান চৌধুরী। তবে শত্রু ছবিটি যখন হলে মুক্তি পায় তখন প্রচুরভাবে সাফল্য পায় শত্রু ছবিটি। সেই সময় প্রায় 1986 সালে ছবিটা মুক্তি পায়। তখন এই ছবিটি 3 কোটি টাকা আয় করে। এই ছবিটি করতে প্রায় 25 লক্ষ টাকা ব্যয় হয়েছিল পরিচালকের, কিন্তু এই ছবিটি 3 কোটি টাকা ব্যবসা করে এবং সুপার ডুপার হিট হয় ছবিটি।